নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশে আওয়ামী লীগ কি তাদের ভোট বয়কট কর্মসূচি সফল করতে পারবে? বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, তার কারণ সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়ে আছে, ফলে তারা নির্বাচনী ময়দানে নেই। কিন্তু ভোট বয়কটের ডাক দিয়ে তারা অবশ্যই নির্বাচনী ময়দানে আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ আছে কি নেই, আওয়ামী লীগের সঙ্গে মানুষ আছে কি নেই, এইটা অন্তত প্রমাণ করা বা এইটা উপলব্ধি করা বা বোঝার একটা বড় সুযোগ কিন্তু নির্বাচনী ফলাফল। এবং তার জন্যে আওয়ামী লীগ তারা যে কল দিয়েছে, অর্থাৎ তাদের যেহেতু নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, তাই তারা মানুষকে বলেছে, আওয়ামী লীগ তার কর্মী সমর্থকদের বলেছে, বাংলাদেশবাসীকে বলেছে যে তারা যেন ভোট বয়কট করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোট বয়কট কর্মসূচি আওয়ামী লীগ সফল করতে পারবে কিনা, আর কিভাবেই বা প্রমাণিত হবে যে আওয়ামী লীগের ভোট বয়কটের ডাকে সত্যিই সাড়া মিলল নাকি মিলল না। প্রথমেই বলে রাখি যে ভোট বয়কটের বিষয়টি আওয়ামী লীগের জন্য কিন্তু একদিকে যেমন একটা সুযোগ হতে পারে, তেমনি সেটা একটা বড় ধরনের বিপর্যয়েরও কারণ হতে পারে। নতুন বিপর্যয় তাদের সামনে উপস্থিত হতে পারে যদি ভোট বয়কটের ডাকে সাড়া পড়ে, অর্থাৎ যদি প্রদত্ত ভোটের হার কম হয়, তাহলে এইটা প্রমাণিত হবে বা আওয়ামী লীগ এটা দাবি করার অবস্থায় যাবে যে তারা ভেরি মাছ আছে বাংলাদেশের ময়দানে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকলেও তারা বাংলাদেশের রাজনীতিতে আছে, তাদের সমর্থকেরা আছে, এবং সেই কারণেই তাদের দলনেত্রীর কথা শুনে মানুষ ভোট দিতে যাননি, অর্থাৎ সেই কারণে ভোটের হার কম পড়েছে। কিন্তু যদি ভোটের হার স্বাভাবিক হয় বা স্বাভাবিকের থেকে একটু বেশিও হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এইটা প্রমাণ করা খুব কঠিন হবে, এবং সেটা হবে যে আওয়ামী লীগের জন্য একটা নতুন বিপর্যয়, যে তাদের সঙ্গে তাহলে সত্যি মানুষ নেই। তাদেরকে নিষিদ্ধ ঘোষণার পর, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দেখা যাবে যে শুধু সরকার নয়, মানুষ হয়তো তাদেরকে বর্জন করেছে। যদিও আওয়ামী লীগ নেতারা এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার কথাকে বিবেচনায় রেখেই আগাম বলে রেখেছেন যে একটা মেটিকুলাস ডিজাইন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করেও। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে এটা একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে, সাজানো নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ বারে বারে বলছে যে এটা একটা সাজানো নির্বাচন। ফলে তারা একদিক থেকে আগাম আঁচ করেছেন হয়তো যে তাদের এই ডাকে সত্যি কতটা সাড়া পড়বে, এটা একটা প্রশ্ন চিহ্ন আছে। তার কারণ বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। অর্থাৎ বাস্তবে যারা দেশে আছেন, যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা নিপীড়ন নির্যাতন সহ্য করেও দেশে আছেন, তাদের কাছে এই ভোট বয়কটের ডাকে সাড়া দিয়ে ঘরে বসে থাকা এটাও কিন্তু খুব সহজ বিষয় নয়। তার কারণ যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা এটা মোটেই ভালোভাবে নেবে না। এবং এটাও তো স্পষ্ট যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, ফলে যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারে যেমন আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই, এমনকি জাতীয় সংসদটি গঠিত হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদটিও কিন্তু হবে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ মুক্ত। ফলে এই যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, তা সত্ত্বেও আওয়ামী লীগ যদি তাদের ভোট বয়কটের ডাককে সফল করতে পারে, তাহলে অন্তত বলা যাবে যে তারা দাবি করতে পারবে যে জনতার আদালতে তাদের জয় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তারা পারবে কিনা, এবং এটার জন্যে কিভাবে প্রমাণ হবে যে আওয়ামী লীগের এই ভোট বয়কটের ডাকে সাড়া পড়লো বা পড়লো না। আওয়ামী লীগ নেতৃত্ব মাঝে মধ্যেই দাবি করে থাকেন যে অন্তত অন্তত খুব কম করেও তারা বলছেন যে খুব কম করে হলেও তাদের 40% ভোট আছে। এখন 40% আছে কিনা এটা তো দাবি, কিন্তু একটি পরিসংখ্যান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের অন্তত 2 বছর 2.5 বছর আগেও ভোটের যে মানে হার, সেই হারটা ছিল প্রায় 40%-এর মতো। তার কারণ 2024-এ বিএনপি সহ অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি, গুরুত্বপূর্ণ দলগুলি নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল, এবং তাদের প্রধান প্রতিপক্ষ ছিল তাদেরই দলের স্বতন্ত্র বা নির্দল প্রার্থীরা। এমনকি এটাও স্পষ্ট ছিল যে কিছু কিছু জায়গায় একেবারে জোরদার জবরদস্ত নির্দল প্রার্থী দাঁড় করানো হয়েছিল, যিনি দলীয় প্রার্থীকে হারিয়ে জিতবেন এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিশ্চিত ছিলেন।
ফলে সব মিলিয়ে যে প্রাপ্ত আসন প্রায় 300 আসনের মধ্যে প্রায় 290-এর কাছাকাছি আসন ছিল স্বতন্ত্র এবং আওয়ামী লীগের প্রাপ্ত আসন মিলিয়ে। এই সবটাই আসলে আওয়ামী লীগের বলা চলে, ছোটখাটো কয়েকটি দল অল্প কিছু আসন এবং ভোট তারা পেয়েছিল। ফলে এই যে ভোট, এই ভোটটা নিয়েও অবশ্য প্রশ্ন আছে যে অতীতে যারা বিএনপি, বিশেষ করে বিএনপি, তারা বারে বারেই বলেছে যে এই নির্বাচনটা ছিল প্রহসনের নির্বাচন, এবং একাধিক নির্বাচন বিশ্লেষক সংস্থা তারা দাবি করেছিল যে 40% মোটেই নয়, হার্ডলি 10% ভোট পড়েছিল। এর অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের যারা কমিটেড ভোটার, তারাও তার মানে 2024-এর নির্বাচনে অংশ নিতে যাননি। এটা এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এই জন্যে যে 2014 এবং 2018 নির্বাচন নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, বিশেষ করে 2018-তে যেভাবে দিনের ভোট আগের রাতে করে নেওয়ার অভিযোগ উঠেছিল এবং যে অভিযোগকে খুব জোরালোভাবে খণ্ডন করা সম্ভব হয়নি, তার একটা প্রভাব কিন্তু আওয়ামী লীগের কমিটেড ভোটারদের মধ্যেও পড়েছিল। তারা দলের এই অনাচারটাকে মোটেই পছন্দ করেননি, যার প্রতিফলন 2024-এর নির্বাচনে দেখা গিয়েছিল। যদিও আওয়ামী লীগ নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের দাবি 40% ভোট পড়েছিল, এবং আওয়ামী লীগ এটা দাবি করে যে প্রায় 40% ভোটই তাদের ভোট। 2008 সালে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত ভোটে দেখা যাচ্ছে যে 2008 সালে তারা 48.08% ভোট পেয়েছিল, এবং সবচেয়ে কম ভোট তারা পেয়েছিল আরেকটি রাজনৈতিক বিপর্যয়ের সময়। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে 1979 সালে যে নির্বাচন হয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময়তে, সেই নির্বাচনেও আওয়ামী লীগ কিন্তু 26.26% ভোট পেয়েছিল। অর্থাৎ যে সময় দল একেবারে নেতৃত্বহীন ছিল, একেবারে ছন্নছাড়া ছিল, সেই সময়ও দেখা গিয়েছিল যে নৌকা প্রতীকে মানুষ ভোট দিয়েছেন অন্তত 26% মানুষ। ফলে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা বেস বাংলাদেশে তৈরি হয়েই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগামীকালের যে নির্বাচন, বৃহস্পতিবারের নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল থেকে আওয়ামী লীগ বা কিভাবে প্রমাণ করবে, বা তাদের প্রতিপক্ষ বিএনপি, জামাত বা সরকার বা নির্বাচন কমিশন, তারাই বা কিভাবে প্রমাণ করবে যে এই নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই ভোট দিয়েছেন, ভোট বয়কটের ডাককে উপেক্ষা করেছেন। এটা নিয়ে নিশ্চিত করে বলার কোনো সত্যি কোনো ফর্মুলা সেই অর্থে নেই, তবে নানান তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে একটা ধারণা তৈরি করা যায়। যদি আমরা প্রদত্ত ভোটের হারগুলি দেখি, তাহলে আমরা দেখব যে 2008 সালেই কিন্তু বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে, তার মধ্যে 2008 সালে আওয়ামী লীগ যেমন 48 সামথিং ভোট তারা পেয়েছিল, 48.04% ভোট পেয়েছিল, তেমনি ওই নির্বাচনে 87.13% ভোট পড়েছিল। 87.13%। 2001 সালের যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হয়, সেই নির্বাচনে 75.59% ভোট পড়েছিল। কিন্তু আমরা যদি একটু পেছন দিকে ফিরে যাই, অর্থাৎ যে 1979 সালের নির্বাচনের কথা আমি বললাম, সেই নির্বাচনে কিন্তু ভোট পড়েছিল 24% মাত্র। 2018-র যে নির্বাচন, যে নির্বাচনটাকে বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী সমস্ত দল এক বাক্যে বলে যে প্রহসনের নির্বাচন, এবং শুধু বিরোধী দলগুলোই নয়, একাধিক রাজনৈতিক বিশ্লেষক সংস্থা, ভোট বিশ্লেষক সংস্থা, তারাও বলেছিল যে এটা একেবারে চূড়ান্ত প্রহসনের ভোট, অর্থাৎ আগের দিন রাতেই ব্যালট বাক্স ভরিয়ে দেওয়া হয়েছিল। সরকারি কর্মকর্তারা তারা এই কাণ্ডটি করেছিলেন। সেই নির্বাচনে কিন্তু ভোট পড়েছিল 80.20%। সেবার ভোটার ছিল 10,41,00,000, এবং দেখা গিয়েছিল ভোট পড়েছিল 8,35,00,000 মানুষ ভোট দিয়েছিলেন। অর্থাৎ দিনের ভোট রাতে সেবারে এই যে প্রহসনের ভোট, সেই প্রহসনের ভোটের বরাদ্দ ছিল, প্রদত্ত ভোটের হার ছিল 80.20%। 2014 সালে শেখ হাসিনা সরকারের আরেকটি আমলে যে ভোট হয়েছিল, সেবারে কিন্তু আবার দেখা গেল ভোটের হার হয়েছিল 40%। অর্থাৎ প্রায় 50% ভোটের হার, প্রদত্ত ভোটের হার কমে এসছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অপোজিশন পার্টি, মেজর অপোজিশন পার্টি, তারা যদি ভোট বয়কট করে, তার প্রতিফলন বাংলাদেশের ভোটের প্রদত্ত ভোটের হারে কিন্তু তার প্রমাণ রয়েছে। কারণ 2014 নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, 2018 নির্বাচনে তারা অংশ নিয়েছিল, এবং সেই নির্বাচনে তারা মাত্র 7টি আসন জিততে পেরেছিল, যেটাকে দল পরবর্তীকালে প্রহসনের নির্বাচন বলে। এমনকি দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নির্বাচনী কেন্দ্র থেকে বিজয়ী হলেও তিনি সংসদে অংশ নেননি। দলের বাকি সাংসদেরা সংসদে অংশ নিয়েছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম সংসদ বয়কট করেছিলেন। ফলে এইটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দল তারা যদি নির্বাচন বয়কট করে তাহলে সেই নির্বাচনে কিন্তু প্রদত্ত ভোটের হারে একটা প্রভাব পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি যখন বয়কট করেছিল তখন তাদের নেতৃত্ব দেশ ছাড়া ছিল না, বা অতীতে আওয়ামী লীগ 1996 সালের প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচন তারা বয়কট করেছিল, সেই নির্বাচনেও তারা বাংলাদেশের মাঠে ময়দানে রাজনীতি করেছে। কিন্তু এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। দলনেত্রী শেখ হাসিনা তিনি দেশে নেই, দলের প্রথম সারির নেতা নেত্রীরা দেশে নেই, এবং দেশেও যারা আছেন তাদের অনেকেই আত্মগোপনে আছেন। ফলে এই যে ভোট বয়কট কর্মসূচি, এটা একা আওয়ামী লীগের পক্ষে কার্যকর করা কতটা সহজ হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই। কিন্তু যে কথা আমি গোড়াতে বলছিলাম, যে যদি ভোটের হার অত্যন্ত কম হয় বা বিগত নির্বাচনগুলির তুলনায় সামান্যই বেশি হয়, তাহলেও আওয়ামী লীগের খানিকটা মুখ রক্ষা হবে, যে ভোটে না থেকেও তারা তাদের প্রভাব বিস্তার করতে পেরে বা তাদের অস্তিত্ব জানান দিতে পেরেছে। অন্যদিকে সরকার পক্ষ বিএনপি এবং জামাত যারা এই নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচনকে অংশগ্রহণমূলক বলছে, তারা বলছে যে আওয়ামী লীগ ভোটে আছে কি নেই এটা বড় কথা নয়, মানুষ ভোট দিতে চান, সমাজের সব ধরনের মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। ফলে বৃহস্পতিবার একটা উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে ভোট হবে, এই রকমটি তারা বলে আসছেন। ফলে এই যে এই বিষয়টি দুতরফেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা, যে গণভোট এর সঙ্গে আছে। এই গণভোটের মারফত, অর্থাৎ তাতে যদি হ্যাঁ এবং না এর মধ্যে যেটি জিতবে, অর্থাৎ হ্যাঁ যদি জেতে, তাহলে এই নির্বাচনে যেটা হবে যে সংবিধান সংশোধনের পক্ষে মানুষ রায় দিলেন, এটা প্রমাণিত হবে। যদি না ভোট জিতে যায় তাহলে আবার বোঝা যাবে যে সংবিধান সংশোধনের পক্ষে মানুষ রায় দিলেন না। ফলে আওয়ামী লীগ তারা সংবিধান সংশোধনের পক্ষে নয়। ফলে যদি হ্যাঁ ভোট হেরে যায় তাহলে সেটাকেও আওয়ামী লীগ তাদের জয় হিসেবে দাবি করতে পারবে। ফলে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা কতটা কি করতে পারবে এটা এখন দেখার। দলের অনেকেই মনে করছেন যে চ্যালেঞ্জ, এটা বিরাট বড় চ্যালেঞ্জ। তার কারণ বাংলাদেশের বাস্তবতা পরিস্থিতি বা মাঠ পর্যায়ের পরিস্থিতির যে বাস্তবতা সেটি সম্পূর্ণ ভিন্ন। সকলের পক্ষে, সব নেতাকর্মীর পক্ষে নির্বাচন বয়কট করা কঠিন হবে। এবং রাজনৈতিক বিশ্লেষক এবং আরও যারা যারা আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতিকে পর্যালোচনা করেন, যারা তীক্ষ্ণ পর্যবেক্ষক, তারা মনে করছেন যে আওয়ামী লীগ যদি সত্যি ময়দানে এই নির্বাচনের পর সক্রিয় হতে না পারে তাহলে তাদের দশা কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের বাম কংগ্রেসের মতন। অর্থাৎ বাম কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থক ভোটারেরা তারা যখন তৃণমূলের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তখন তাদেরকে বাম কংগ্রেসের নেতৃত্ব তাদের পাশে দাঁড়াতে পারেনি, তাদের মামলা লড়তে পারেনি, তাদের ওপর নিপীড়ন নির্যাতন থেকে তাদের রক্ষা করতে পারেনি। তার ফলে তারা মামলা থেকে বাঁচতে, পুলিশি হয়রানি থেকে বাঁচতে এবং আরও নানাবিধ সমস্যা থেকে বাঁচতে কেউ দলে দলে তারা বিজেপিতে চলে গিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির যে প্রায় 38-40% ভোট আছে, এই ভোটের জন্য তো কোনো নতুন মানুষ জন্মায়নি বা কোনো নতুন ভোটার তৈরি হয়নি। বাম এবং কংগ্রেস শিবিরের ভোটই বিজেপিতে গিয়েছে। তেমনি আওয়ামী লীগ যদি ময়দানে সক্রিয় থাকতে না পারে এবং তারা যদি তাদের নেতা কর্মীদের পাশে মানে সক্রিয়ভাবে হাজির হতে না পারে, তাহলে নিরীহ সাধারণ ভোটার সমর্থক তাদের কিন্তু বিএনপি বা জামাত কোনো একটা শিবিরে চলে যাওয়া অসম্ভব নয়। ফলে এই যে নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে বৃহস্পতিবার, এই নির্বাচনে আওয়ামী লীগ যে ডাক দিয়েছে ভোট বয়কট, এই ভোট বয়কটের ডাক তাদের জন্য একদিকে যেমন যদি ভোট বয়কট সফল হয়, অর্থাৎ ভোটের হার যদি অত্যন্ত কম হয়, তাহলে তারা যেমন প্রমাণ করতে পারবে বা দাবি করতে পারবে যে ভোটে অংশ না নিয়েও তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ দেখালো। অন্যদিকে যদি ভোটের হার স্বাভাবিক হয় এবং অতীতের ভোটের হারের থেকে অনেকটা বেশি হয়, তাহলে বিএনপি জামাত যেমন দাবি করবে, তেমনি মোহাম্মদ ইউনূসের প্রশাসনও দাবি করবে যে ভোট বয়কটের ডাক সত্ত্বেও বাংলাদেশের মানুষ সত্যি উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। ফলে 12 তারিখ কি হবে সেটা জানা যাবে। 12 তারিখ মানে বেশি রাত থেকেই জানা যাবে, ফলের প্রবণতা আসতে শুরু করবে। কিন্তু আওয়ামী লীগ এটা পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যেও নানানভাবে সোশ্যাল মিডিয়ায়, ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কর্মীদের অভয় দেওয়ার চেষ্টা করেছেন, তাদের বুঝিয়েছেন ভোট বয়কট করার।
অনেকে যারা কমিটেড তারা হয়তো সাহস করে এই সিদ্ধান্ত নেবেন যে ভোটে তারা অংশ নেবেন না, কিন্তু সকলের পক্ষে যে এটা সম্ভব হবে না এই বিষয়টাও কিন্তু আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট। ফলে তারা সেই সম্ভাবনাকে বিবেচনায় রেখেই আগাম বলে রেখেছেন যেটা একটা সাজানো নির্বাচন এবং এই নির্বাচনও আরেকটি মেটিকুলাস ডিজাইন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।